ধরেন আপনার বেস্ট ডক্টর রয়েছে, ঠিক আছে, একেবারে মরণাপন্ন একটা রুগী আসলো, আর ওই ডাক্তার তার টিম নিয়ে রুগীটাকে ভালো করে দিল। রুগী খুব খুশি, রুগীর আত্মীয় স্বজন খুব খুশি, তারা আশাও করেনি যে এই রুগী বাড়ি নিয়ে যেতে পারবে। যাওয়ার সময় রিক্সা ডাকতে বা সিএনজি ডাকার জন্য একটু দাঁড়িয়েছে, ওইখানে আনসার বা গার্ড দুর্ব্যবহার করে তাদেরকে সরিয়ে দিল। তাহলে এই যে এত ভালো কাজগুলো করা হলো, এক মুহূর্তে কিন্তু নষ্ট হয়ে গেল। যাদের একটু পয়সা কড়ি আছে বা যারা মনে করে যে তারা দেখবেন 10 টাকা 20 টাকা 50 টাকা বের করে একজনকে দিয়ে দিচ্ছে, একটা আয়াকে দিয়ে দিচ্ছে। ফলে ওই আয়া বা ওয়ার্ড বয়ের প্রত্যাশাটা কিন্তু বেড়ে গেল। যিনি দিলেন না তার প্রতি সে দুর্ব্যবহার করা শুরু করলো। প্রত্যেকটা প্রেসক্রিপশন বেরোনোর সময় করে স্ক্যান করে দিবে, একটা সেন্ট্রাল ডিপোজিটরিতে জমা হলো। আপনি রোগীর ইতিহাস কি, হিস্ট্রি লিখতে হয়তো, আর তার সাথে তার ইনভেস্টিগেশন আর প্রেসক্রিপশন মিলছে কিনা দিয়ে এটাকে ডিসিপ্লিনে আনা কোনো ব্যাপার না, 6 মাসের ভিতর এনে দেওয়া যাবে। প্রিয় দর্শক, মেডিভার্স নিউজরুমে স্বাগত জানাচ্ছি, আবু নাঈম মনির। আমরা স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ ঘটনা বলি এই নিউজরুম অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি। আজকে কথা বলতে চাই স্বাস্থ্য ব্যবস্থাপনার বেশ কিছু খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আব্দুস সবুর। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, এটা আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনা একটা একেবারে মৌলিক কোনো বিষয়, যেখানে রোগীর আসার পরেই নানা রকমের ঝুঁকি ঝামেলায় পড়ে যান, একটা হতাশাগ্রস্ত পরিস্থিতি তারা পড়ে। একই তো রোগী নিয়ে আসেন, মন এমনিতেই খারাপ থাকে, আসার পরে তারা হাসপাতালে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার মুখোমুখি অনেক রোগীর জীবনে ঘটে আর কি। তো হাসপাতালগুলোতে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী আনসাররা সেবা নিতে আসা রোগীদের সাথে, রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহারের ঘটনা আমরা প্রায়ই শুনি। আসলে এখান থেকে মুক্তির কোনো উপায় আছে কিনা, বা কি কি পদ্ধতি বা ব্যবস্থাপনা অ্যাপ্লাই করলে পরে এই জায়গাগুলো সুন্দর রাখা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে যে ব্যবস্থাপনার একটা মৌলিক বিষয়। আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে কথা বলি, তাহলে সুবিধা হবে। যখন এই মোবাইল ফোন আসেনি আমাদের দেশে, তখনকার কথা যদি মনে করতে পারেন, তখন একটা টিএনটি টেলিফোনের জন্য কি প্রাণান্তকর প্রচেষ্টা আমাদের ছিল। ঘুষ দেওয়া থেকে শুরু করে, তদবির করা থেকে শুরু করে, কোনো কারণে যদি লাইনটা নষ্ট হয়ে যেত, তাহলে লাইনম্যানকে যে কি পরিমাণ তেল দিতে হতো লাইনটা ঠিক করার জন্য। সেই টিএনটির অবস্থা এখন কি হয়েছে? এখন টিএনটি ডেকে ডেকেও গ্রাহক পাচ্ছে না। কেন? তার কারণ মোবাইল এসে গেছে। তো এটাকে আমি বলি যে মার্জিনালাইজেশন। টিএনটি এখন মার্জিনালাইজড হয়ে গেছে, মোবাইল হয়েছে। এখন এই যে তৃতীয় চতুর্থ কর্মচারীদের যে মানে দুর্ব্যবহার বা অন্য অন্য যে কথাগুলো বলছেন, তার কারণ হচ্ছে যে তৃতীয় চতুর্থ কর্মচারীরা তাদেরকে অপরিহার্য অংশ হাসপাতালের বলে প্রমাণিত করে ফেলেছে, তাদের ছাড়া চলবে না। ঠিক আছে, এখন তাহলে তাদেরকে যদি আমি মার্জিনালাইজড করতে চাই, তাহলে কি করতে হবে? জিনিসগুলো কিন্তু খুব কঠিন না। উদাহরণ দিই, ধরেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিশাল হাসপাতাল আমাদের, তাই না? এটা একটা প্রায় ম্যানেজ করার বাইরের পরিমাণে হাসপাতাল। 2600 মানে স্যাংশন বেড, 4000 রুগী থাকে। 4000 রুগীর সাথে যদি আর 4000 দর্শক দর্শনার্থী আসেন, তাই না? এটা অ্যাডমিশন। এই ক্ষেত্রে কিন্তু খুব সোজা যে কাজগুলো করা যেতে পারে। একটি বলি যে এই যে আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবীরা রয়েছে, সেটা বয় স্কাউট বলেন, গার্লস গাইড বলেন, রোভার স্কাউট বলেন, বিএনসিসি বলেন, ঠিক আছে, এর বাইরেও আপনার লায়ন্স রোটারি, তারপর রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, আমাদের কিন্তু সব মেলালে স্বেচ্ছাসেবকের পরিমাণ কিন্তু কম হবে না। কর্তৃপক্ষ যদি এই স্বেচ্ছাসেবকদের সাথে ঠিক করে যে সপ্তাহে 7 দিন ভাই তোমরা এক দল এসে ডিউটি করে যাবা, আচ্ছা ঠিক আছে, রেড ক্রিসেন্ট একদিন আসলো, 100 জন স্বেচ্ছাসেবক তারা নিয়ে আসলো, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের কাজ করবে। এদেরকে দেওয়ার আগে একটু প্রশিক্ষণ দিয়ে নিতে হবে যে কী কী করতে হবে, ঠিক আছে। 100 মানুষ যদি রুগীদের সেবা দেওয়ার জন্য ঘোরাফেরা করে,
তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর দিকে তো তাকাবেও না কেউ, পর্যায়ক্রমে কেউ তাকাবে না, কেউ তাকাবে না। এবং এইটা তখন দেখবেন ওরা ওদের ব্যবহারটা ভালো করতে বাধ্য হবে ওদের গুরুত্ব বাড়ানোর জন্য। ওর চাকরি খাচ্ছি না কিন্তু আমি, চাকরি খেতে গেলে তো আন্দোলন অনেক কিছু হবে, তার দরকার নেই আমার। ঠিক আছে, ওই টিএনটির মতো গল্প। টিএনটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি, টিএনটি আছে, কিন্তু কেউ টিএনটির দিকে তাকায় না, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ঠিক আছে, এবং আপনি চিন্তা করেন 7টি প্রতিষ্ঠান সাথে যদি কথা বলা হয় এবং তারা গড়ে 100 জন করে, তারা তাদের আবার ইন্টারনাল কাজ করবে, তারা হয়তো 150 জনের একটা তালিকা বানিয়ে ফেলবে, কারণ প্রত্যেকে তো প্রত্যেকদিন আসতে পারবে না, সপ্তাহে 1 দিন আসবে, এসে হাসপাতালে তারা স্বেচ্ছাশ্রমে সেবাটা দিবে। তারাও যথেষ্ট গর্ব অনুভব করবে এই কাজ করাতে, ইয়াং ছেলে পেলে তো, ছেলে এবং মেয়ে, ঠিক আছে, অনেক প্রাউড ফিল করবে। আপনি 6 মাস পর, 1 বছর পর তাদেরকে একটা অনুষ্ঠানের মাধ্যমে রিকগনাইজড করেন, একটা সার্টিফিকেট দেন, তাহলে কিন্তু খেয়াল করে দেখবেন যে আমূল পরিবর্তন আনা সম্ভব। তার মানে হচ্ছে কি যে আমাদের ব্যবস্থাপনাতে কিছু মৌলিক পরিবর্তন করতে হবে। আমরা ধরে নিয়েছি এই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়ে আমাদের ঘর করতে হবে এবং তারা আমাদের কথা শুনবে না। একটা সময় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের এই দৌরাত্ম্যের পেছনে একটি কারণ হচ্ছে যে মোটামুটি ওদেরকে বদলি করা হয় না। ঠিক আছে, তার কারণ হচ্ছে এরা লো পেড স্টাফ, 3 বছর পর পর বদলি করলে নতুন জায়গায় গিয়ে বাসা ভাড়া এটা ওটা, সেই কারণে যতদূর মনে পড়ে এরশাদ সাহেবের সময় একটা নিয়ম করা হয়েছিল যে এদের বদলি করা হবে না। এই যে বদলি করা হচ্ছে না, এতে এদের শেকড়টা গজিয়ে গেছে। ঠিক আছে, এবং এর ভিতরে অনেককেই দেখবেন যে তার বাবাও হয়তো ওই হাসপাতালে চাকরি করতো, বাবার সূত্রে সে চাকরিটা পেয়েছে। তো বংশ পরম্পরায় তারা প্রতিষ্ঠানটাকে মনে করছে আমাদের এই। এখন এখান থেকে বের করে আসা আমার ইমিডিয়েটলি আমার যেটা মনে হলো যে, এবং এই কাজটি যে করা হয়নি তাও আপনাকে আমি বলছি না। চৌগাছা হাসপাতাল একটা উপজেলা হেলথ কমপ্লেক্স, নাম শুনেছেন কিনা, ওখানে এমদাদ সাহেব বলে আমাদের একজন ডাক্তার ছিলেন তখন, উনি ইউএচএপিও না, কিন্তু উনি একজন জুনিয়র কনসালটেন্ট গাইনি ছিলেন। আচ্ছা, উনি হাসপাতালে সেবাটা বাড়ালে ভিড় বাড়লো। এখন সেই ভিড় সামাল দেওয়ার জনবল তো ওনার নাই। উনি তখন কলেজের ছাত্রদের কাছে গেলেন, হাই স্কুলের ছাত্রছাত্রীদের কাছে গেলেন যে তোমরা কেউ আমার এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করবা, এই আউটডোরে টিকিট ইস্যু করো, রুগীদেরকে একটু গাইড করো। এই কাজটা কিন্তু চৌগাছাতে বহু বছর আগের থেকে করা হয়েছে। একই কাজ উনি আবার ঝিনাইদহ হাসপাতালে যখন আসলেন সেখানেও করলেন। ঠিক আছে, এটা ওই ঝিনাইদহ মডেল, চৌগাছা মডেল বলে এটা কিন্তু এমদাদ তার নিজের মাথা থেকে বের করেছে যে আমি অন্যের কাছে সাহায্য চাই। কেন কবে সরকার আমাকে অ্যাডিশনাল ম্যান পাওয়ার দিবে, ওই প্রচেষ্টায় ও না থেকেও তাৎক্ষণিক সমাধানে গেছে। এখানেও কিন্তু গল্প একই। আপনি যদি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলির একটা নীতিমালা করতে চান, এটা করতে গেলে আন্দোলন হবে, এটা হবে, সেটা হবে, দরকার নেই। আমি অন্য পদ্ধতিতে যেতে চাই। আমি ওদেরকে রেখেই ওদের ব্যবহারটাকে পরিবর্তন করব। এবং আপনি দেখেন, আমি আশা করি এটি যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে পারি, এবং এইরকম সারা দেশে যে এই যে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থান তো আমাদেরকে চোখকে আর একবার দেখালো তারুণ্যের শক্তি কী। এই ছেলেমেয়েরা জীবন দিয়েছে, এই ছেলেমেয়েরা ট্রাফিক সামলিয়েছে, এই ছেলেমেয়েরা হাসপাতাল পরিষ্কার করেছে, সরোদের হাসপাতাল পরিষ্কার করেছে না। তো তাহলে এই শক্তিটাকে আমরা ব্যবহার করব না কেন? স্যার, আপনি যে চমৎকার করে একটা পরামর্শ দিয়েছেন এবং চৌগাছার যে স্বাস্থ্য কমপ্লেক্সের যে দৃষ্টান্তটি নিয়ে আসছেন আমাদের সামনে, এই বিষয়টি, এই পরামর্শটা রাষ্ট্রের কাছে দিয়েছেন কিনা বা রাষ্ট্র এই বিষয় নিয়ে ভাবছে কিনা? আসলে না, আমার মানে বয়স তো অনেক হয়ে গেছে, আমি 69 রান করছি। ঠিক আছে, এখন আর কেউ পরামর্শ না চাইলে যে পরামর্শ দেওয়ার আগ্রহ নাই, কারণ জীবনে তো অনেক দেখেছি, অনেক করেছি। ফলে এই সংস্কার কমিশন থেকে শুরু করে কোনোটাতেই আমি ঢুকি নাই। ঠিক আছে, যদিও বারবারই বলা হচ্ছে, আমি বললাম যে আর কত, অনেক তো বললাম। তো ফলে এখন ইন্ডিভিজুয়াল, যেমন আপনি আজকে প্রশ্ন করলেন, আমি আপনাকে একটা উত্তর দিলাম, এটা দেখে যদি কেউ উৎসাহী হবে, কিন্তু না, ওইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে আমার কাছে কখনো পরামর্শ চাওয়া হয়নি এই
পার্টিকুলার ব্যাপারটা নিয়ে যেটা আপনি বললেন, অনেক অন্য অনেক বিষয়ে আমি মন্ত্রণালয়ের পরামর্শদাতা হিসাবে কাজ করি, পলিসি তৈরি করারতে লিখে টিখে দিই, সে কাজগুলো আমি করি। কিন্তু এই যে পার্টিকুলার ইস্যুটা না, এটাই বোধহয় সম্ভবত আপনাকে বললাম, এবং এটাও আউট অফ মাই হেড আসলো। আমি যে খুব চিন্তা করে আপনাকে বলছি তা না, আপনি প্রশ্নটা করলেন, তাৎক্ষণিক আমার মনে হলো যে আচ্ছা এটা তো একটা সমাধান হতে পারে। চমৎকার স্যার। আমরা আবার আগের প্রসঙ্গে ফেরত যাচ্ছি। রোগী এবং রোগীর স্বজনদের সঙ্গে কেমন আচরণ আসলে হওয়া উচিত হাসপাতালে, এবং মানে তাদের সাথে ভালো আচরণটা কেন জরুরি, এবং তাদের সাথে ভালো আচরণটা আসলে কোন কোন লেভেল থেকে আসা উচিত, স্বাস্থ্যকর্মী, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মকর্তা কর্মচারী, সামগ্রিক দিকটাই বলবেন স্যার। এটা হচ্ছে কি যে এটা হচ্ছে যে আমাদের হাসপাতাল নিয়ে আমি যেটা বলি যে কিছু কল্পকাহিনী আছে আর কিছু সত্যতা আছে। কল্পকাহিনীর সাথে সত্যতার মেলে না। আমি একটা উদাহরণ আপনাকে দিই। যখন কেউ হাসপাতালে আসে তখন সে প্রত্যাশা করে যে সম্পূর্ণ সুস্থ হয়ে যত শীঘ্রই সম্ভব বাড়ি ফিরে যাব। এই প্রত্যাশা নিয়েই তো মানুষ হাসপাতালে আসে। এটা হচ্ছে কল্পকাহিনী, সম্পূর্ণ সুস্থ হয়ে যত শীঘ্রই সম্ভব সবাই বাড়ি ফিরে যাবে। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হয়তো 98% বাড়ি ফিরে যায়, 1% হয়তো মারা যায়, 1% সম্পূর্ণ ভালো না হয়ে কিছুটা বিকলাঙ্গতা নিয়ে বাড়ি ফেরে। এই 2% এই বাস্তবতাটা মানতে পারে না, কেন তারা এসেছেই এই প্রত্যাশা হয়ে ফেরত যাবে। শব্দগুলো খেয়াল করে দেখেন, সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুততর সময়ে ফেরত যাবে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের বৃহত্তর একটা কি বলবো জনসচেতনতার প্রয়োজন আছে, যে আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও একজন দুজন রোগী মারা যেতে পারে, এটাই রিয়েলিটি। ঠিক আছে, এটা গেল একদিকে। কিন্তু আমাদের এখানে যেটা হয়ে গেছে যে আমাদের এখানে এই যে আমাদের সেবাকর্মী, আমি একসাথেই বলি, একবারে ডাক্তার থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সবাদের আমাদের যারা সেবা প্রদানকারী, এদের ভিতরেও আপনার এক ধরনের সমস্যা যেটা আছে সেটা হচ্ছে যে এরা তো এই ধরনের কেস প্রতিনিয়ত হ্যান্ডেল করছে। প্রতিনিয়ত হ্যান্ডেল করতে করতে এরাও তো মানুষ, এতেও এক ধরনের ফ্যাটিগনেস এসে যায়। প্রত্যেকটা রুগীর সাথে ভালো করে কথা বলতে হবে, কেন ওই রুগীটা হয়তো জীবনে একবারই তোমার কাছে এসছে, আর জীবনে হয়তো আসবে না, কিন্তু ও মনে করছে যে এরকম রুগী তো আমি প্রত্যেকদিন সহসা পাচ্ছি। ঠিক আছে, তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি যে এই কাজের চাপটা একটু কমানোর ব্যাপার আছে। আর হচ্ছে সবসময় সর্বত্র, যদি আমার মনে আছে যে ইব্রাহিম স্যার একটা কথা বলতেন, এবং এখনো আমি নিশ্চিত বারডেমে লেখা আছে যে আমাকে সেবা করতে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। রোগীর প্রতি উনি কৃতজ্ঞতা জানাচ্ছেন যে আপনি আমাকে বেছে নিয়েছেন ডাক্তার হিসেবে, তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমাদের ডাক্তার সাহেবদের ধারণা যে রুগীকে সেবা প্রদান করে তাকে ধন্য করে দিলাম। কিন্তু গল্পটা যদি উল্টা হয়, ইব্রাহিম স্যারের কথাটা যদি আসে যে আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সুযোগটা দিয়েছেন। তো এইটাই হচ্ছে আপনার মনোপরিবর্তনের একটা জায়গা। ঠিক আছে, এইটা যদি আমরা সবসময় বলতে পারি যে দেখো তুমি প্রতিদিন 100 রুগী হ্যান্ডেল করছো, কিন্তু এই প্রতি 100 জনই তোমার কাছে জীবনে প্রথমবারের জন্য এসছে, আর জীবনে হয়তো দেখা হবে না, কিন্তু তুমি যে ব্যবহারটা করবে এটা কিন্তু ওর মনে গেঁথে থাকবে। ঠিক আছে, হতে পারে তোমার বাড়িতে হয়তো তোমার 102 ডিগ্রি জ্বরে কাতরানো বাচ্চাটাকে রেখেই তুমি ডিউটি করতে এসছো, হয়তো গতকালকেই তোমার বাবা মা মারা গেছে, অথবা তোমার একটা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আইসিইউতে আছে, কিন্তু তুমি যখন ডিউটিতে এসছো, ইউ আর অন ডিউটি, তখন সব কিছু ভুলে গিয়ে ডিউটিটাতে কনসেন্ট্রেট করতে হবে। এই মানসিকতাটা আমাদের গ্রো করেনি। এইটা যদি আমরা গ্রো করাতে পারি, তাহলে ওই যে বললাম না যে এক হাতে তালি বাজে না, তো আমাদের এখানে সমস্যা হয়ে গেছে 2 হাতেই সমস্যা। ওই যে মিথ অ্যান্ড রিয়েলিটির যে গল্পটা বললাম, প্রত্যেককে ভালো করে দিতে হবে। আর এদের কথা হচ্ছে যে কতবার রুগী দেখবো, রুগী দেখতে দেখতে তো টায়ার্ড হয়ে গেছে। এই 2 জায়গার একটা মিলন স্থল আসতে হবে, তা না হলে সমস্যা থেকে উত্তরণ অত সহজ হবে না। ধন্যবাদ স্যার। স্যার, আমরা চিকিৎসক, নার্স বা যারা এরকম পর্যায়ে যারা আছেন মেডিকেল টেকনোলজিস্ট, তারা মোটামুটি প্রশিক্ষণের সুযোগ আসলে পান। আপনি যে কথাগুলি বলছেন এগুলো হয়তো তারা কোনো না কোনো প্রক্রিয়া পাওয়ার সুযোগ তাদের হয়ে যায়, কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কর্মচারী যারা আছে তাদের তো আসলে এরকম কোনো সুযোগ তাদের কপালে জোটে না। এই জন্য তাদের জন্য আলাদা করে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা যেতে পারে কিনা, তাদের আচরণটা কেমন হবে? অবশ্যই প্রত্যেকেই। আমি আপনাকে বললাম তো যে ধরেন ওই যেখান থেকে আপনি শুরু করেছিলেন, ধরেন
আপনার বেস্ট ডক্টর রয়েছে, ঠিক আছে, একেবারে মরণাপন্ন একটা রুগী আসলো, আর ওই ডাক্তার তার টিম নিয়ে রুগীটাকে ভালো করে দিল। রুগী খুব খুশি, রুগীর আত্মীয় স্বজন খুব খুশি, তারা আশাও করেনি যে এই রুগী বাড়ি নিয়ে যেতে পারবে। যাওয়ার সময় রিক্সা ডাকতে বা সিএনজি ডাকার জন্য একটু দাঁড়িয়েছে, ওইখানে আনসার বা গার্ড দুর্ব্যবহার করে তাদেরকে সরিয়ে দিল। তাহলে এই যে এত ভালো কাজগুলো করা হলো, এক মুহূর্তে কিন্তু নষ্ট হয়ে গেল। যাওয়ার সময় ওই আনসারের বা গার্ডের দুর্ব্যবহারটাই সে মনে করে গেল। তার মানে প্রত্যেকেই রুগীর সংস্পর্শে যে আসবে, সে অ্যাম্বুলেন্সের ড্রাইভার হোক, সে আয়া হোক, বুয়া হোক, ওয়ার্ড বয় হোক, ওয়ার্ড মাস্টার হোক, লিফট অপারেটর হোক, প্রত্যেককেই মনে করতে হবে যে আমি একটা সেবাধর্মী প্রতিষ্ঠানের কর্মী, এবং আমার আচার আচরণে সবসময় এটা ফুটে উঠতে হবে যে আমি সেবা দিতে প্রস্তুত। এইটা একটা মানসিক পরিবর্তনের ব্যাপার, এবং এটা একবার প্রশিক্ষণে হবে না, কিন্তু এটা সারা বছর ব্যাপী। ওই কারণে আপনি দেখবেন কোনো কোনো প্রতিষ্ঠান, আমি জানি যেরকম ধরেন ইসলামী আই হসপিটাল ফার্মগেটে যেটা আছে, ওরা একটা ট্রেনিং ডিভিশন 4-5 বছর ধরে খুলেছে, এবং ওই ট্রেনিং ডিভিশনের কাজ হচ্ছে সর্বপর্যায়ের কর্মীদের, ওই যে ঝাড়ু দেয় তাকেও ট্রেনিং দেওয়া। সারা বছর ধরে ওনারা ট্রেনিং দেয়। এই যে খরচটা ওনারা করছে কর্তৃপক্ষ, তার কারণ হচ্ছে যে এই খরচের বিনিময়ে ওনারা রোগী বান্ধব সেবাটা, কারণ ওখানে প্রচুর ভিড় হয়, তো মানে প্রচুর লোক যায়, প্রচুর ভিড় হয়, কিন্তু এবং দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো ফলে হচ্ছে কি যে এইখানে কিন্তু কিছু ইনভেস্ট করতে হবে। কিন্তু আমরা মনে করি প্রশিক্ষণ মানে ডাক্তার নার্সের প্রশিক্ষণ, কিন্তু গল্পটা তা না। সেবা প্রদানের সাথে যারা জড়িত, আমি বললাম তো প্রত্যেকে, লিফট অপারেটর, জি ঠিক আছে, এত লোক আসবেন না, এত লোক আসবেন না, ধমকায় 3 জনকে বের করে দিল, ওটাও তো ভালো করে বলা যেতে পারে যে দেখেন আপনি যদি এসে ঢোকেন তাহলে আমরা সবাই আটকে যাব, যেতে পারবো না, ঠিক আছে, মানে সব কথাই ভালো করে বলা যায়। এখন ওনাদেরকে যখন প্রশ্ন করা হয় তখন ওনারা বলবে কতবার বলবো স্যার, একই কথা বলতে বলতে তো ক্লান্ত হয়ে যায়। কিন্তু ক্লান্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ডিউটিতে আছে। তো এটা হচ্ছে একটা প্রশিক্ষণের ব্যাপার, এবং সেটি বড় আকারেও করা যায়, ছোট আকারেও করা যায়। ধরেন আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদাহরণে আসি, বড় হাসপাতাল আমাদের, পুরো ঢাকা মেডিকেল কলেজের প্রশিক্ষণ দিতে একটা বিশাল লাগবে, দরকার নেই। আপনি একটা ডিপার্টমেন্টে শুরু করেন, কোন একটা ডিপার্টমেন্টের প্রফেসর সে যদি উদ্যোগী হয় যে আমার এই ডিপার্টমেন্টে, আমার এই 1-2 ওয়ার্ডে বা আমার এই ওটিতে যে বাহিনী আছে এদেরকে আমি প্রশিক্ষিত করব, এবং এরকম। এবং একজন যদি এটা ওই বল রোল করার মতো একবার যদি ঘোরানো শুরু হয় না, তখন অন্যরাও দেখে দেখে শিখবে। খারাপ কাজও যেরকম দেখে দেখে শেখে, ভালো কাজও দেখে দেখে শিখবে। ধন্যবাদ। আমরা আসলে মনে করি যে এরকম একটা ইতিবাচক প্রতিযোগিতা স্বাস্থ্য খাতের সেবাগুলো নিশ্চিত করার ক্ষেত্রে হওয়া জরুরি। স্যার, আগের একটি প্রশ্নে আপনি বলেছিলেন যে রোগীদের সবারই প্রত্যাশা থাকে আসবে হাসপাতালে কত কম সময়ে খুব পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরত যাবে। তো চিকিৎসকরাও চেষ্টা করেন শতভাগ রোগীদেরকে সুস্থ করার জন্যই। এক্ষেত্রে মাঝে মাঝে দুর্ভাগ্যবশত কোনো ব্যক্তির, কোনো রোগীর হাসপাতালে মৃত্যুবরণ করতে হয়, বিদায় হয়ে যাওয়া লাগে। এই সময় হাসপাতালের চিকিৎসকদের ব্যাপারে হাত কিন্তু অনেকের ছিল, নার্সের ছিল, মেডিকেল টেকনোলজিস্টের ছিল, বা আদার্স অনেকেরই ছিল, কিন্তু হামলার শিকার হবে চিকিৎসক। আসলে চিকিৎসক কি ইচ্ছে করে কোনো রোগীকে মেরে ফেলে? মানে এই যে একটা ধারণা, এই ধারণা থেকে আমরা কিভাবে বের হতে পারি স্যার? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে সেবাটা দেওয়া হয় কিন্তু একটা দলীয়ভাবে। ওই যেটা আপনি বললেন, ডাক্তার আছে, নার্স আছে, আয়া আছে, ওয়ার্ড বয় আছে, সবাই মিলে। কিন্তু যখন জিনিসটা খারাপ হয় তখন আক্রমণটা আসে ডাক্তারের উপরে। সেই ডাক্তারকে বাঁচানোর জন্যে যে অন্য কর্মীরা বুক চিতিয়ে এসে দাঁড়িয়েছে তার উদাহরণ কিন্তু আমরা পাই না। খেয়াল করে দেখেন, তার মানে এই যে একটা দলীয় সংহতি, এটা আমরা এস্টাবলিশ করতে পারিনি। কেন পারিনি সেটা একটা লম্বা কারণ হতে পারে। ডাক্তারের হয়তো নাক উঁচু, সে হয়তো নার্সের সাথে কথা বলে না, ঠিক আছে, সে হয়তো আয়াটাকে বুয়া বলে ডাকে, কথা বলছে, ঠিক আছে, ফলে তার বিপদের সময় কেউ এসে এই যে আমাদের যতগুলো প্রতিষ্ঠানে ডাক্তার হামলার শিকার হয়, আমি প্রথমে প্রশ্ন করি যে অন্য কর্মীরা কোথায় ছিল। আমার মনে হচ্ছে আমরা যখন 40-50 বছর আগে পড়াশোনা করেছি তখন কিন্তু এই এই যে ওয়ার্ড বয়, ওয়ার্ড মাস্টারদের আমরা ভাই বলে ডাকতাম, মালিক ভাই, অমুক খালা, এই ছিল আমাদের সম্বোধন। একটা আত্মীয়তার মতো মনে করতো তারা। এবং তখন হতো কি যে কোনো ডাক্তার যদি কোনো বিপদে পড়তো ওরা এসে দাঁড়াতো আগে, কিন্তু
ওরা সংখ্যায়ও বেশি, ঠিক আছে, ধ্যানঘাট হয়ে যেত। হ্যাঁ, কিন্তু আমরা ওইটা করতে পারিনি। আর একটা জিনিস আপনাকে যেটা বলছি, যে এটাও একটা মজার ব্যাপার আপনাকে বুঝতে হবে, যে এই যে আমরা যে ডাক্তাররা যে হাসপাতালে চিকিৎসা দেয়, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কেয়ার আর একটা হচ্ছে কিওর। আমাদের ডাক্তার সাহেবরা কিওর নিয়ে খুব মাথা ব্যথা করে, ভালো করে দিলাম, অসুখ নিয়ে এসেছিল ভালো করে দিলাম, কিন্তু কিওরের সাথে রুগী কিন্তু কেয়ারও প্রত্যাশা করে। আমি আর একটু উদাহরণ দিই তাহলে বুঝবেন। একটা খুব দামি রেস্টুরেন্ট, আপনার খুব প্রিয় রেস্টুরেন্ট, আপনি খুবই পছন্দ করেন ওদের খাবার টাবার, আপনি দুজন বন্ধু নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছেন, অর্ডার দিয়েছেন, এসে ওয়েটার যখন খাবারটা সার্ভ করলো তখন সে খুব বাজেভাবে সার্ভ করলো, পোলাইটলি না। আপনি তাকে প্রশ্ন করাতে যে এরকম করে দিচ্ছ কেন, প্লেটটা কীরকম করে দেবে, সে আবার একটু রুড বিহেভ করলো। এটা হচ্ছে কেয়ার। খাবার কিন্তু ভালোই আছে, খাবারের মানে কিন্তু কোনো কম্প্রোমাইজড হয় না, কিন্তু তারপরেও ওই রেস্টুরেন্ট আর আপনার পছন্দ হবে না। আমাদের এখানে সমস্যা হচ্ছে কি, যে আমাদের এখানে যারা সেবা প্রদানকারী আছে, মূলত ডাক্তাররা, তারা কেয়ারের ব্যাপারে একেবারেই উদাসীন, তারা কিওরের ব্যাপারে খুবই সচেতন, রুগীকে ভালো করতে হবে। কিন্তু কিওরের সাথে কেয়ার যদি না হয়, তাহলে ওই কিওর যে কম্প্রোমাইজড হয়ে যায়, এইটা বুঝতে আমাদের ডাক্তারদের এখনো সময় লাগবে। স্যার, কেয়ারের ঘাটতিটা কেন হচ্ছে আসলে? কেয়ারের ঘাটতি হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। একটি বড় কারণ যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি, যে আমাদের এখানে জনবলের একটা স্বল্পতা আছে, এটা আপনি জানেন, সব জায়গাতে আছে, সরকারি বেসরকারি সব জায়গাতে 10 জনের কাজ 5 জনকে দিয়ে করানো হচ্ছে। এই 5 জন যখন 10 জনের কাজ করে, তাহলে সে ওভারবার্ডেন্ড হয়। ঠিক আছে, আপনি প্রায়শই ডাক্তারদের কাছে শুনবেন 150 রুগী দেখেছি আউটডোরে, হিউম্যানলি ইম্পসিবল। ঠিক আছে, 10-15 মিনিট একটা রুগীকে দেওয়া দরকার, সেটা দিতে পারে না। ফলে হচ্ছে কি, যে ও তাড়াতাড়ি রুগী দেখে প্রেসক্রিপশন করে দিতে পারলে বাঁচে, ও যে রুগীকে এর সাথে 3 মিনিট কথা বলবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে, যেটা হচ্ছে পার্ট অফ কেয়ার, ওর কিন্তু সেই সময় নেই। ঠিক আছে, আরও এর সাথে যে ঝামেলাগুলো যোগ হয়, আমাদের একজন ব্যস্ত ডাক্তারের লাইফ যদি দেখেন, উনি সরকারি চাকরি করুক আর বেসরকারি চাকরি করুক, তার চাকরি আছে, তিনি যদি শিক্ষক হন তার পড়ানো আছে, আর তার প্রাইভেট প্র্যাকটিস আছে। মানুষ তো মেশিন না, রাতের 12টা-1টা পর্যন্ত রুগী দেখে ভোর 8টায় যখন ক্লাস নিতে হয়, উনি এমনি একটু ইরিটেটেড থাকবেন। ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কি, এই জিনিসটা ওনাদেরকে কখনো বলা হয়েছে বলে আমি জানি না, যে ভাই তোমরা কিওরের সাথে কেয়ারের দিকে নজর দাও, তা না হলে তোমার কেয়ারের অভাবে তোমার কিওরের সাকসেসটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। এবং এইটা যদি করা হতো, তাহলে হচ্ছে কি, যে আমি যেখান থেকে আসছিলাম, একটি রুগী খারাপ হয়ে গেছে, এটা কিন্তু ডাক্তার নার্স সবাই বুঝতে পারছে। ওনারা যদি প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আত্মীয় স্বজনকে ডেকে বলেন যে এইরকম অবস্থা, আমরা চেষ্টা করছি, বাদবাকি আল্লাহর হাতে, আমরা চেষ্টা করছি, বাদবাকি আল্লাহর হাতে, রুগী তার আত্মীয় স্বজনও মানসিকভাবে প্রস্তুত হতে থাকেন। তারপর এক সময় যদি খারাপ কিছু ঘটে যায়, মানসিকভাবে তারা প্রস্তুত। এই সময়টা কি আমরা ব্যয় করি? আমাদের ডাক্তাররা ব্যয় করে না তো। হঠাৎ করে অল অন সাডেন, আর এখন তো আবার আইসিইউ সব হয়ে গেছে, যেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এখন ভালো মানুষ একটা আইসিইউতে ঢুকানো হলো, 40-50 হাজার টাকা ডেলি বিল দেওয়া হলো, 2 ঘন্টা পর বলা হলো মারা গেছে। অল অন সাডেন যখন ওরা ওটা নিতে পারে না, মানুষকে প্রস্তুত করতে তো হবে। তো এই যে কাউন্সিলিং, ব্রিফিং, সর্বশেষ অবস্থা জানানোর ব্যাপারগুলো, এই জিনিসগুলো, মানে আমাদের কথা হচ্ছে কি, যে একেবারে শুধু ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকলেও হবে না। এই যে সামাজিক ব্যাপারগুলো আছে, পারিপার্শ্বিক ব্যাপারগুলো আছে, এদিকে নজর না দিলে পরে এই ঘটনাগুলো ঘটবে। গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু স্টাডি করার সুযোগ পেয়েছে আর কি, তাদের জীবনটাকে আসলে ব্যবস্থাপনার জন্য অনেকটা আমরা খুব ইজি রাখতে পারিনি, ফ্লেক্সিবল রাখা সম্ভব হয়ে ওঠেনি। প্রচুর রোগীর ভিড়, প্রতিদিন তাদেরকে ফেস করতে করতে অনেকটা টক্সিক তাদের আচার-আচরণ হয়ে যায়। আমরা এই বিষয়গুলোর একটা কাঙ্ক্ষিত সমাধান প্রত্যাশা করেছি। আমাদের মূল প্রসঙ্গে যাব। এই যে আমরা 3য় শ্রেণী 4র্থ শ্রেণী কর্মচারীদের কথা বলছিলাম, তাদের যে একটা বাজে আচরণ বা বাজে বিহেভ যে তাদের হয়ে যায়, একটু স্ক্রুটিনির মাধ্যমে বা তাদেরকে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আসলে প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত, একটু ভালো কর্মী নিয়োগ দেওয়ার নিশ্চিত করতে? না, মানে নিয়োগের ক্ষেত্রে আপনি যেভাবেই নিয়োগ দেন না কেন, ঠিক আছে, নিয়োগের ক্ষেত্রে আমরা কি দেখি, তার যথাযথ যোগ্যতা আছে কিনা, আর এই কাজটি সে করতে পারবে কিনা, শারীরিক সক্ষমতা আছে কিনা, মানসিক সক্ষমতা আছে কিনা, এইগুলোই তো বড়। কিন্তু
ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যেভাবেই নিয়োগ দিন না কেন, চাকরিকালীন সময়ে তাকে যদি কন্টিনিউয়াসলি মনে করিয়ে না দেওয়া হয় যে তোমার কাজ কিন্তু ভাই এই বা এইভাবে তোমাকে চলতে হবে, ওই যে প্রশিক্ষণের যে কথাটা আমি বলছি, প্রতি 3 মাস 6 মাস পর পর সে যদি প্রশিক্ষণ পেত, আর তাদের কর্মক্ষেত্রে আমরা ওয়ালে বড় বড় করে যদি ঝুলিয়ে দিই যে রোগীর প্রতি ভালো আচরণ করা আপনার দায়িত্বের একটি অংশ, আপনি যে অবস্থায় থাকেন না কেন রোগীর সাথে ভালো ব্যবহার করবেন, দেওয়ালের দিকে তাকাচ্ছে এদিকে তাকাচ্ছে বারবার সে রিমাইন্ডেড হবে, পরিবর্তন হবে। কিন্তু আমাদের এখানে হয়েছে কি যে না তাদের চাকরি দিয়ে আমরা তাদের মতো ছেড়ে দিই, না তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করি, না পুনঃ প্রশিক্ষণের ব্যবস্থা করি, না তাদেরকে কন্টিনিউয়াসলি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, ওদের মতো করে চলে ওরা। এবং ফলে এই অনাকাঙ্ক্ষিত জিনিসগুলো আসে। ফলে এটা হচ্ছে কি যে কোনো কারোর কাছ থেকে কাজ পেতে গেলে তো আপনাকে তাকে ইনপুট না দিলে তো আউটপুট পাবেন না। তো ইনপুটটা হচ্ছে এই প্রশিক্ষণ, কন্টিনিউয়াস রিমাইন্ড করা, ঠিক আছে, যে ভালো কাজ করছে। আপনি খুব সোজা পদ্ধতি আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে যদি আউটডোরে একটা ওই যে মুড মিটারের মতো ঝুলিয়ে দেওয়া হয়, আজকাল তো ইলেকট্রনিক হয়ে গেছে, যে আপনি সেবাটা কেমন পেলেন, তো সে খুব খারাপ মুখ এরকম, আবার খুব স্মাইলিং মুখ এরকম, আর একটা মাঝে মাঝে ও একটাতে টিক দিয়ে চলে গেল। আপনি প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ ওরকম দিয়ে রাখেন, ঠিক আছে। তারপরে দিন শেষে আপনি দেখেন কোন ডিপার্টমেন্ট ভালো পেলো, কোন ডিপার্টমেন্ট খারাপ পেলো, ঠিক আছে, সেটা নিয়ে অ্যানালিসিস করেন যে তোমাদের এত খারাপ কেন আর ওদের এত ভালো কেন। মানে আমার কথা হচ্ছে যে কোনো ফলাফল পেতে গেলে তার পেছনে ইনভেস্ট করতে হবে, কিন্তু আমরা দেখেন কোনো ইনভেস্টমেন্টে যাই না, আমরা মনে করি যে সব কিছু অটোমেটিক্যালি হবে। সব কিছু অটোমেটিক্যালি হয় না, আপনাকে এই যে ব্যবস্থাপনা দিয়ে জিনিসটাকে ভালো ব্যবস্থাপনাতে আনতে হবে আর কি। স্যার, হাসপাতালে আরেকটি কমন চিত্র হচ্ছে যে রোগী পরিবহনের বেলায় হুইল চেয়ারের জন্য মানে কর্মচারীদেরকে টাকা দিতে হবে, মানে এই টাকাটা দেওয়ার আসলে প্রয়োজন আছে কিনা, এই যে একটি অব্যবস্থাপনা বা একটা কি বলবো যে আসলে মানে খুব একটা বাজে পরিস্থিতি হাসপাতালে, এখান থেকে অবসানের জন্য কোন পথে হাঁটতে পারে স্বাস্থ্য ব্যবস্থাপকরা? এখানে দুটো জায়গা রয়েছে। একটি হচ্ছে যে এটা ওই অর্থনীতির সূত্র, যেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কথা বলে, যতটা ডিমান্ড আছে সাপ্লাই যদি কম হয় তাহলে কম্পিটিশনটা হবে, ঠিক আছে। আর আপনি দেখবেন আমাদের কিছু মানুষেরও হ্যাবিট আছে, যাদের একটু পয়সা কড়ি আছে বা যারা মনে করে যে তারা দেখবেন 10 টাকা 20 টাকা 50 টাকা বের করে একজনকে দিয়ে দিচ্ছে, একটা আয়কে দিয়ে দিচ্ছে। ফলে ওই আয়া বা ওয়ার্ড বয়ের প্রত্যাশাটা কিন্তু বেড়ে গেল। যিনি দিলেন না তার প্রতি সে দুর্ব্যবহার করা শুরু করলো। ফলে আমরাও যদি ওই অনেক প্রতিষ্ঠানে কিন্তু লেখা থাকে দেখবেন, বেসরকারি প্রতিষ্ঠানে, যে বকশিস দেবেন না, বকশিস দেওয়া পরিত্যাজ্য। তার কারণ বকশিস দিয়ে কর্মীটাকে খারাপ করে ফেলা হচ্ছে। যে বকশিস দিতে পারবে না তার সাথে ও খারাপ ব্যবহার করবে, ঠিক আছে। ফলে আমাদেরও এইটা হিসাব করতে হবে যে ওটা তো ডিউটি, ঠিক আছে। আর ওই মাঝে মধ্যে মনিটর করা হুইল চেয়ারগুলো কোথায়, ট্রলিগুলো কোথায় আছে, ঠিক আছে। অ্যাবান্ডেন্ট ট্রলি আর হুইল চেয়ার করতে তো আর খুব বেশি পয়সার গল্প হয় না, তাই না? ওই যে এয়ারপোর্টে যেরকম একটা সময় ছিল আপনার ট্রলি পাইতেই সময় বেরিয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো ওই একই ব্যবস্থা এখানে করা যেতে পারে। বিভিন্ন জায়গায় এখানে 5টা ওখানে 10টা করে হুইল চেয়ার আর ট্রলি রেখে আপনি দিয়ে দেন, এখানে ট্রলি, এখানে 5টি ট্রলি থাকবে, এখানে 3টি ট্রলি থাকবে, এরকম করে, ঠিক আছে। আর 1জন 2জন বা 3জন লোক লাগিয়ে দেখা গেল যে ট্রলিটা কে ব্যবহার করছে, পয়সা দিচ্ছে কিনা বন্ধ করে। আবার বললাম যে আপনার ব্যবস্থাপনাতে সব সূত্র আছে, কিন্তু আমাদেরকে সেটা ব্যবহার করতে হবে। স্যার, ট্রলি হয়তো অনেক ক্ষেত্রে সহজ প্রাপ্য হয়, কিন্তু এই একটা বিশাল হাসপাতালে যখন ঢুকে একজন রোগী তার স্বজনকে নিয়ে, তখন কিন্তু উনি পথটা আসলে খুঁজে পান না। এইটা আপনাকে বলি, এটা আমি লেখাপড়া করেছি রাজশাহী মেডিকেল কলেজে, ঠিক আছে, অনেক আগে 70-এর দশকে। তো তখন আমি দেখতাম যে ওই যে ওদিকে নাচল টাচলে যে আদিবাসীরা আছে, ওখানে খ্রিস্টান মিশনারিরা কাজ করে। প্রতিদিন 2-3জন খ্রিস্টান মিশনারি এই হাসপাতালের আউটডোরে ঘোরাঘুরি করতেন। পরে আর একটু 50-80 যখন উঠলাম তখন যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ওই আদিবাসী রুগীদেরকে ওনারা নিয়ে আসেন, এনে এই ঘাটঘুট
চিনিয়ে টিনিয়ে দেখান, দেখিয়ে চিকিৎসা করে আবার যে ডিসচার্জ হয় তাকে নিয়ে যায়। মানে 2-3 জন মানুষ ডিপ্লয়েডই রয়েছে ওই কাজটি করার জন্য। আচ্ছা, তার মানে হাসপাতালে একটা বিশাল জায়গা লোকজন হারিয়ে যায়। ঠিক আছে, ওই যে স্বেচ্ছাসেবকদের যে কথাটা বললাম, যে কাজটি ওই যে মিশনারিরা করেন তাদের ইসের কারণে, প্রতিষ্ঠানের কারণে, ওই রকম কাজ কিন্তু আমরাও হাসপাতালগুলোতে করতে পারি। ওই যে প্রথমে যে আপনার ওই যে 3rd ক্লাস 4th ক্লাস এমপ্লয়ি মার্জিনালাইজড করার জন্য যে স্বেচ্ছাসেবকের কথাটা বললাম, জি, ওরকম যদি আমি আরও কিছু স্বেচ্ছাসেবক, আউটডোরে রুগী আসলে আপনাকে কি আমি, বিদেশিরা যেরকম বলে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি? আপনি কি রুগী দেখাতে এসছেন, নিয়ে গিয়ে বলো যে এখানে টিকিটটা কাটতে হবে, তারপর এরপরে কোথায় যেতে হবে সাথে করে নিয়ে গেল। ঠিক আছে, অনেক বড় বড় হাসপাতালে, ভারতের বেশি হাসপাতালে আমি দেখেছি, আপনি রুগী দেখাতে গেলে ওইখান থেকে যখন আপনি বেরোবেন তখন একজন আপনাকে পরের জায়গাটাতে পৌঁছে দিবে, সেখানে কাজ শেষ হলে সে ওখান থেকে আরেকজন লোক আপনাকে পরের জায়গাটাতে পৌঁছে দেবে, আপনাকে ছেড়ে দেবে না। তো এই কাজটাও আমরা করতে পারি যদি প্রত্যেক ডিপার্টমেন্টে আমরা যথেষ্ট স্টাফ রাখতে পারি। আর সবচেয়ে বারবার যে কথাটা আমি বলছি যে সবসময় যে ফুল টাইম স্টাফ রাখতে হবে এমন কোনো কথা নেই, আমরা স্বেচ্ছাসেবীদের সাহায্য নিতে পারি। আমরা যদি ধরেন এই যে স্টুডেন্ট যারা আছে আমাদের মেডিকেল স্টুডেন্ট, এরা পড়াশোনায় যথেষ্ট ব্যস্ত থাকে, তারপরে এদের যেরকম সন্ধানী করেছে রক্ত দেওয়ার জন্য, এদের ভিতরে একটা স্বেচ্ছাসেবক দল হয়ে যেতে পারে যারা এই কাজটি করবে। আমরা স্কাউট, রোভার, গাইডকে নিয়ে, এবং এদের অবর্তমানের কারণেই দালাল তৈরি হয়েছে। আপনি খেয়াল করে দেখেন যে হাসপাতালে যে দালালটা কি, দালাল হচ্ছে পথ চিনিয়ে টিনিয়ে দেয়, দিয়ে কিছুটা পয়সাটা নেয়। ঠিক আছে, তো ফলে আর আমাদের এখানে তো সাইনেজের সিস্টেমই নেই। মানে আমি নিজেই তো বড় বড় হাসপাতালে গেলে পরে, ঢাকা মেডিকেলে বা এই যে বঙ্গবন্ধুতে গেলে পরে অনেকদিন পর যায়, তো কোথায় কি হয়েছে আমি তাকানোর চেষ্টা করি, সাইনবোর্ড আছে কিনা, কিচ্ছু নেই, একে ওকে জিজ্ঞাসা করে যেতে হয়। তো আমাদের সাইনেজ সিস্টেম যদি করা যায়, আপনি চিন্তা করেন পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে আপনি যান, ভাষা বোঝার দরকার হবে না, আপনি কিন্তু ঠিকই রাস্তা ওই সাইনেজ দেখে দেখে পৌঁছে যাচ্ছেন। তো একই জিনিস হাসপাতালগুলোতে করা যেতে পারে, এবং তার সাথে স্বেচ্ছাসেবকগুলো দিলে পারে কিন্তু মানুষের ভোগান্তিটা ঘটবে, তখন কিন্তু যে দালালের দৌরাত্ম থাকবে না, দালাল পুলিশ দিয়ে খেদাতে হবে না, আবার ওই যে বলে মার্জিনালাইজেশনের গল্প আসতে হবে। চমৎকার, চমৎকার, খুবই সুন্দর স্যার। আমরা এই বিষয়গুলো অ্যাপ্লাই হবে হাসপাতালগুলোতে এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিত হবে, এটা প্রত্যাশা করি। স্যার, আরেকটি ব্যবস্থাপনার সংক্রান্ত একটি ব্যাপার আসলে খুবই সবার একটা কমন অভিযোগের মতো আছে, যে অযাচিত টেস্ট দেওয়া হচ্ছে, অতিরিক্ত ওষুধ লেখা হচ্ছে। এই বিষয়টির একটু বলবেন, পাশাপাশি রোগীর হিস্ট্রি রাখার যে ব্যাপারটা বহির্বিশ্বে যেগুলো চালু আছে, এই পদ্ধতিগুলো বাংলাদেশে চালু করার সুযোগ আছে কিনা, অতিরিক্ত টেস্ট বন্ধ এবং অতিরিক্ত ওষুধ লেখা, এই ব্যাপারগুলো বন্ধের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এই যে দুটো জিনিস, আপনি তো অযাচিত টেস্টের কথা বললেন, এর সাথে আমি আর একটা ওষুধ, বেশি ওষুধ লেখা। হিপোক্রেটিসের ডাক্তারিতে যারা পড়ে, হিপোক্রেটিসের নাম তো সবাই জানে, হিপোক্রেটকে বলাই হতো আধুনিক ইসের জনক আর কি। হিপোক্রেটিসের একটা ওত আছে, সেই অত বছর আগে, উনি কিন্তু আপনার খ্রিস্টাব্দেরও আগে, তার মানে আমি যদি 2024 ধরি, তো আরও 300-400 বছর আগে, মানে 2500 বছর আগে উনার যে ওথ উনি রেখে গিয়েছেন, সেই ওথেও দেখবেন এই কথাটা লেখা আছে যে আমি ওভার ট্রিটমেন্ট করব না। তখনও ওভার ট্রিটমেন্ট ছিল, ঠিক আছে, এবং ওতে বলা হচ্ছে যে রুগীর যতটুকু চিকিৎসা লাগবে আমি অতটুকুই দেবো, আমি ওভার ট্রিটমেন্টে যাব না। তো এই ওভার ট্রিটমেন্টটাই তো এই যে প্রেসক্রিপশন, ওষুধ বেশি লেখার ইনভেস্টিগেশন করা। এখন এটা হচ্ছে দুভাবে করা যায়। একটা হচ্ছে যে ব্যবস্থাপনা, যে হাসপাতাল যে কর্তৃপক্ষ থাকে, আজকাল তো আরও সোজা, আপনি চিন্তা করেন প্রত্যেকটা প্রেসক্রিপশন বেরোনোর সময় করে স্ক্যান করে দিবে, ঠিক আছে, জি, একটা সেন্ট্রাল ডিপোজিটরিতে জমা হলো, আপনি রুগীর ইতিহাস কি, হিস্ট্রি লিখতে হয়তো, জি, আর তার সাথে তার ইনভেস্টিগেশন আর প্রেসক্রিপশন মিলছে কিনা, ঠিক আছে, দিয়ে এটাকে ডিসিপ্লিনে আনা কোনো ব্যাপার না, 6 মাসের ভিতর এনে দেওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে দুটো, বেসরকারি হাসপাতালে যে চিকিৎসকরা দায়িত্ব পালন করেন, সেখানকার অথরিটি কি এই কাজটা করতে চান, না তারা চান যে বেশি বেশি ইনভেস্টিগেশন লিখলেই তো গল্পটা কোথা থেকে আসছে আপনি খেয়াল করতে। এবং আমি জানি যে এই যে আমাদের এখানে যে সমস্ত ডায়াগনস্টিক, এই যে পপুলার থেকে শুরু করে ল্যাবেট থেকে শুরু করে যাদের কথাই বলি না কেন,
এই যে ইনভেস্টমেন্টগুলো অথরিটি করছে, তাকে চেম্বার দিচ্ছে, তার অ্যাটেন্ডেন্ট দিচ্ছে, তার কাছ থেকে তো কোনো পয়সা নিচ্ছে না, ও তো ওর রিটার্নটা তো উঠিয়ে নেয় ইনভেস্টিগেশনের লিস্টে থেকে, এবং ওদের হিসাব রাখে, মাসের শেষের দিকে এসে মনে করিয়ে দেয়, স্যার আপনার কিন্তু টার্গেট এত ছিল, আপনি কিন্তু স্যার একটু পিছিয়ে আছেন, আপনাকে কিন্তু এইগুলো করতে হবে। এগুলো খুব মেটিকুলাসলি করে। তো এখন যদি এভাবে না হয়, তাহলে তো আমাদের সবার সোসাইটি আছে, সোসাইটি অফ পেডিয়াট্রিক্স আছে, সোসাইটি অফ নিওনেটোলজিস্ট আছে, মেডিসিন সোসাইটি, সার্জারি সোসাইটি। কারণ এই দুর্নাম তো 2-4-5 জনের জন্য তো সবারই দুর্নাম। এই সোসাইটিগুলো উদ্যোগ গ্রহণ করতে পারে যে আমরা এরকম প্রেসক্রিপশন অডিট করব, এবং তাদের বলা যে দেখো ভাই আমাদের মানদণ্ড হচ্ছে এই মানদণ্ডের নিচে গেলে কি করব, আমরা তোমাকে সোসাইটি থেকে এক্সপেল করব, আমরা তো কিছু করতে পারবো না, সোসাইটিতে তোমার নাম রাখবো না, 6 মাসের জন্য সাসপেন্ড করব, ঠিক আছে। এবং সেটা আমরা বিএমডিসির কাছে পাস করে দেব, বিএমডিসি তখন আর একটু নিতে পারবে। ফলে হচ্ছে কি, দুটো দিক থেকে, একটা হচ্ছে যে প্রতিষ্ঠান আছে তারা তাদের ব্যবস্থাপনার মাধ্যমে এইটাকে হ্যান্ডেল করতে পারেন সরকারি হাসপাতালগুলোতে, আর একটি হচ্ছে যে নিজ প্রতিষ্ঠানও করতে পারে অথবা নিজ সোসাইটি করতে পারে। সম্ভবত সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্নাম থেকে বের হয়ে আসা যাবে। আচ্ছা স্যার, বিএমডিসির কাছে যে আপনি সুপার্দ করার কথা বলছেন, বিএমডিসিতে যে বিচারগুলোর জন্য রোগীরা যান অথবা সংক্ষুব্ধ পক্ষ যান, তাদের বিচার পেতে দীর্ঘসূত্রিত একটা দারুণ অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। আসলে তাদের যে অভিযোগ, এই অভিযোগ থেকে উত্তরণের জন্য কোন পথ আছে বলে আপনি মনে করছেন? এখন এই যে বিএমডিসির এখন যে বিএমডিসি যে আইনে চলে, এই আইনটিও কিন্তু আপনার 2012তেই তো হলো। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার আসার পরপরই তো আবার রিভাইজড করা হলো, 2012তেও করা হলো, ঠিক আছে। তারপরেও এই বিএমডিসির আইন নিয়ে আপনাকে আমি অন্তত ঘণ্টাখানেক বলতে পারবো যে আইনে কোথায় কোথায় অসঙ্গতিগুলো রয়েছে, ঠিক আছে। এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা রয়েছে যে বিএমডিসিটা চলে হচ্ছে কাউন্সিল, মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। তো কাউন্সিলের উপর এদের কিন্তু ফুল টাইম স্টাফ খুব কম, একটা রেজিস্ট্রার, 2টো রেজিস্ট্রার, 3টা সেকশন অফিসার, এরকম ফুল টাইম স্টাফ কম, ঠিক আছে। এখন ধরেন আমি সংক্ষুব্ধ হয়ে বিএমডিসিকে অভিযোগ করলাম, বিএমডিসি কি করবে, একটা কমিটি ফর্ম করে দেবে। সেই কমিটির মেম্বার সবাই কিন্তু অন্য কাজ আছে, 3 জনের একটা কমিটি, সেই কমিটি বসতেই হয়তো 1 মাস লাগিয়ে ফেলবে, ঠিক আছে, কেন ভলেন্টিয়ার দিয়ে কাজ করাতে হচ্ছে। কিন্তু এখানে যদি আমার পেড স্টাফ থাকতো, যাদেরকে বলা যেত যে 15 দিনের ভিতর ফয়সালা করে ফেলতে হবে, এবং সে বিএমডিসি কিন্তু প্রচুর কি বলবো রিচ প্রতিষ্ঠান। এবং এখন যে বিএমডিসির যে প্রেসিডেন্ট হয়েছে সাইফুল, ও আবার আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি। আমি সাইফুলকে বলছি, সাইফুল তুমি এই খাঁচা থেকে বেরোতো, ওই যে ছোট্ট ওদের তো অ্যাকোমোডেট হয় না, বললাম যে তোমার তো টাকার অভাব নেই, তুমি এই পল্টনেই 1-2টো কমার্শিয়াল ফ্লোর ভাড়া নিয়ে নাও, নিয়ে একেবারে কর্পোরেটের মতো অফিস সাজাও, তুমি তো নিজেই লোক রিক্রুট করতে পারো, 100 লোক রিক্রুট করো, স্পিড আপ করো, কারণ তোমার তো টাকা আছে, তোমার তো টাকার অভাব নয়, তুমি ইচ্ছা করলে আরও বেশি টাকা রোজগার করতে পারো, কারণ ফি দিয়ে, লোকজন তো ফি দিয়ে ওকে। তো এখন সমস্যা হচ্ছে যে এরাও তো কেবল এসছে, ধরেন এই বিএমডিসিটাও তো 2-3 মাস হলো নিয়েছে, ওদেরও একটু বুঝতে সময় লাগছে করতে, কিন্তু বিএমডিসি কার্যকর করা যায়। আইনের যে দুর্বলতা আছে সেগুলো যদি দূর নাও করি, বর্তমানের ভিতরেও কিন্তু বিএমডিসির যে আছে নেতৃত্বের কিছু পরিবর্তন, মানে নেতৃত্বের প্রত্যাশা, নেতৃত্ব যদি মনে করে আমি পরিবর্তন করবে। শহীদুল্লাহ প্রচুর, মানে এখানে ঝামেলাও আছে যে শহীদুল্লাহ যখন বিএমডিসির প্রেসিডেন্ট ছিল, শহীদুল্লাহ তো আমার 1 বছর জুনিয়র, ওকে বললাম শহীদুল্লাহ কিছু একটু করো, ও কিন্তু অনেকগুলো পদ সৃষ্টি করলো, প্রায় 150-200 পদ সৃষ্টি করলো, কিন্তু লোক নেয় না, 4-5টা করে লোক নেয়। বললাম ব্যাপারটা কি, তুমি পদ সৃষ্টি করলে লোক নিচ্ছ না কেন, লোক না নিলে তোমার কাজে গতি আসবে না। ভাই আমি যদি একসাথে 10টা লোকের অ্যাডভার্টাইজ করি, কি ধরনের তদবির আসবে আপনি বুঝতেছেন, তখন সব অখাদ্য আমাকে নিতে হবে। ওর চাইতে আমি 2-4টে করে নিই, লোকজন কম বুঝবে, তদবির কম আসবে, আমি ভালো মানুষগুলো নিই। আপনি চিন্তা করেন সীমাবদ্ধতাগুলো কি রয়েছে। ওর ইন্টেনশন ছিল ও পদ সৃষ্টি করেছে, কিন্তু লোক নিতে যেও তাকে কশাসলি আগাতে হচ্ছে, ঠিক আছে। তো হোপফুলি এখন এই যে সাইফুলটা যারা এসছে নেতৃত্বতে, এদের ভিতরে মানে একটু আমি বললাম যে দেখো, সাইফুল বললাম যে দেখো তুমি তো কয়েক বছরের জন্য এসছো, 4-5 বছর পর তুমি যখন চলে যাবো এখান থেকে, কোনো রিপেন্ট রেখে যেন না যাও যে আমি সুযোগ পেয়েছিলাম কিন্তু কিছু করতে পারিনি।
তুমি একটা কাজ করো, দুটো কাজ করো, যেটা তোমায় নিজে কাউকে বলতে হবে না, তুমি নিজের কাছে নিজেকে বলবা যে আল্লাহ আমাকে ক্ষমা দিয়ে দিয়েছিল, আমি আমার মতো চেষ্টা করেছি, তো হয়তো হবে, করা সম্ভব। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার আলোচনার একটা প্রসঙ্গে আপনি বলেছিলেন যে চিকিৎসকদের কিউর এর পাশাপাশি কেয়ারের ব্যাপারে যত্নশীল হওয়ার ব্যাপারটি। তো চিকিৎসকরা আসলে আমরা জানি যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মেডিকেল অফিসারকে কখনো 150 কখনো 200 অতিরিক্ত এর অধিক রোগী দেখতে হয়। এই যে বিষয়টি প্রচুর রোগী দেখা, এইটা আসলে তার মনোজাগতিক অবস্থার মধ্যে স্বাস্থ্যগত দিক থেকে কী পরিমাণ প্রভাব ফেলছে, এটা আমার সেবার ব্যাপারটিও কতটা প্রভাবান্বিত করছে, এখান থেকে বেরিয়ে আসার আসলে উপায়টা কি? আচ্ছা, পরের উত্তর দিয়ে আগে শুরু করি। বেরিয়ে আসার উপায়টা কিন্তু খুব সোজা। আপনি চিন্তা করেন, আমাদের যে 31 শয্যার উপজেলা হেলথ কমপ্লেক্স, যেগুলো অনেকই কমে এসছে, এখন তো অধিকাংশ 50 শয্যার, এই 50 শয্যার উপজেলা হেলথ কমপ্লেক্সে 10টা জুনিয়র কনসালটেন্টের পোস্ট আছে। এবং আমি মোটামুটি দায়িত্ব নিয়েই দাবি করতে পারি যে আগামী 15 বছরে অন্তত 5-7টা ডিসিপ্লিনের পোস্ট ফিল আপ করা যাবে না। আমি এটা বিভিন্ন জায়গাতে বলেছি যে এই পদগুলো কমিয়ে দিয়ে ওই জায়গায় আমি মেডিকেল অফিসারের পদ দিই, তাহলে লোকজন সেবা পাবে। এই পদগুলো সব সৃষ্টি হচ্ছে সোসাইটিদের প্রেশারে। না স্যার থাক, যখন স্যার ছেলে পেলে বেরোবে তখন পদের অভাবে যেন পোস্টিং হতে, তার মানে এখানে কিন্তু দলবাজিটা হচ্ছে বড়। সোসাইটি তার পদ সৃষ্টি করতে চেয়েছে, সোসাইটি কিন্তু সেবা দিতে চায়নি। ফলে মানে যে কোনো সরকারের নতুন পদ সৃষ্টি কিন্তু ডিফিকাল্ট ব্যাপার। এই যে অপ্রয়োজনীয় পদ সৃষ্টি হচ্ছে সোসাইটিগুলোর প্রেশারের জন্যে, এর দায়িত্ব তো সোসাইটিগুলোকে নিতে হবে। ফলে ওখানে যদি আমরা 4টে মেডিকেল অফিসার বেশি দিতাম, এই যে কনসালটেন্টগুলো কোনোদিন 15 বছরে ফিট হবে না, তাহলেই কিন্তু আপনি, এটা গেল গল্পের একদিক। গল্পের দ্বিতীয় দিক যেটা, সেটা হচ্ছে যে আউটডোরে যে 2টো মেডিকেল অফিসারের পদ আছে, ও কি 8টায় বসে? আমাকে একটা টেলিভিশন চ্যানেল একবার ইন্টারভিউ নিতে আসলো, তা বললাম যে এক কাজ করো, তুমি কাল সকালবেলা সরদ দিতে যাও, ঠিক 8টার সময় যাবা সরদে হাসপাতালে, তোমার তো ক্যাবিনেটের সাথে থাকবে, তুমি দেখবা যে আউটডোরে ডাক্তারটা কখন আসে। ও 10-11টার আগে আসবে না, ততক্ষণে ভিড় জমে যাবে, ও এসে তাড়াহুড়ো করে আবার 1টার ভিতরে ও শেষ করবে। তো রিয়েলি 11টা থেকে 1টা, এবং ও তাই পেলো। ও 8টার সময় গিয়ে দেখে লম্বা কিউ দাঁড়িয়ে রয়েছে, লোকজন তো তারও আগে এসছে। সেই ডাক্তার আসলো 10:30টার দিকে, ঠিক আছে। কিন্তু ডাক্তার যদি 8টা থেকে একেবারে 1:30-2টো পর্যন্ত রুগী দেখতো, তাহলে কিন্তু সময় দিতে পারত। ওই 150তে হলো কিছুটা, ডাক্তাররাও শুরু করে 11টা থেকে 1টা। ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, আগে বসে লাভ নেই, রুগী আসে না। রুগীদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা আগে গিয়ে দেখেছি ডাক্তার 11টা আগে বসে না। এই সাইকেল তো ভাঙতে হবে, কারণ ডিউটি তো 8টা থেকে 2:30 পর্যন্ত। তো 8টা আসবে না কেন? ওখানে যে ম্যানেজার আছে তাকে এটা এনশিওর করতে হবে। তাহলেই কিন্তু এই যে 30 সেকেন্ড 40 সেকেন্ড রুগী প্রতি দেওয়া, এইটা কমে যাবে। স্যার এখানে আমি একটু সংযোজন করতে চাই, টাইমিংয়ের যে বিষয়টি, অটোমেশন পদ্ধতিটা আসার পর থেকে আসলে এই ক্ষেত্রে কিছুটা বোধ হয় পরিবর্তনের সময়ের ব্যাপারে আন্তরিকতা চিকিৎসকদের মধ্যে বাধ্যকতার কারণে অনেকটা বেড়েছে বলে আমাদের কাছে মনে হয়। হতে পারে যেমন কিছু কিছু ক্লিনিক আছে, আমি জানি প্রাইভেট, যদিও তারা বলে দেয় যে ন্যূনতম 10 মিনিট, রুগী কখন ঢুকছে কখন বেরোচ্ছে সবই তো আপনি মনিটর করতে পারবেন। জি, বলে দেয় যে 10 মিনিট ন্যূনতম, 15 মিনিট হলে ভালো। 10টা মিনিট যদি একটা রুগীর সাথে দেখা, আমি তো ডাক্তারদেরকে বলি যে রুগীর সব কথা বলার পর তুমি যদি জিজ্ঞাসা করো আপনি কি আর কিছু বলবেন, ও হয়তো আর একটা কথা বলবে। তুমি জিজ্ঞাসা করো আর কিছু বলবেন, দ্বিতীয়বার ও বলবে না আর কিছু বলবো না। এই যে আর কিছু বলবেন বলে দুবার তুমি যে চান্স দিলে, তাতে তোমার সর্বোচ্চ 1 মিনিট ব্যয় হলো। রুগীটা বাইরে গিয়ে কি বলবে, ডাক্তার আমাকে 2বার জিজ্ঞাসা করছে আর কিছু বলবো কিনা। মানে আমাদের ডাক্তারদের বিরুদ্ধে মূল অভিযোগ তো এই যে ভারতে রুগী যাচ্ছে কেন, ওখানে গেলে ওরা সময় দেয় কথা বলে, আমাদের ডাক্তাররা সময় দেয় না, কথা বলে না। এটাই তো আমাদের মূল অভিযোগ ডাক্তারদের। এটির থেকে উত্তীর্ণ কিন্তু খুব বেশি না, অ্যাডিশনাল 1 মিনিট 2 মিনিট। স্যার অতিরিক্ত রোগীর যে বিষয়টি তাহলে কোথায় রাখবেন বা কোথায় কিভাবে দেখবেন? আচ্ছা, অতিরিক্ত রোগীর গল্পটা যদি আপনি সরকারি হাসপাতাল থেকে আসি আমি, আচ্ছা আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একটা এমবিবিএস ডাক্তারের পোস্ট ক্রিয়েট করা আছে, জানেন কিনা জানি না, প্রত্যেকটা ইউনিয়নে, সেখানে সেন্টার থাক আর না থাক, ঠিক আছে। এবং বিসিএস দিয়ে যখন ডাক্তার ঢোকে তাদের প্রত্যেকের পোস্টিং হয় কিন্তু ওই ইউনিয়নের এগেনস্টে। এবং এটা খুব মজা, আপনি পরীক্ষা করে দেখতে চাইলে ওই তেজগাঁ হেলথ কমপ্লেক্স আছে একটা, জানেন তো আপনি, তেজগাঁতে একটা হেলথ কমপ্লেক্স আছে। এই যে আমাদের ন্যাশনাল ইএনটি
মাদকাসক্তি, এগুলো কিন্তু হেলথ কমপ্লেক্সের জায়গায়, এখন ওই হেলথ কমপ্লেক্সই মার্জিনালাইজড হয়ে গেছে, কিন্তু সব জায়গা দখল করে নিয়েছে। তো ওই পেছনে দেখবেন টিন শেড একটা আছে, ওখানে টিএইচএফপির ঘরে যেয়ে দেখবেন 8-10টা ডাক্তার বসে আছে। যদি জিজ্ঞাসা করেন আপনারা কারা, আমরা মেডিকেল অফিসার। কোথায়? এই হেলথ কমপ্লেক্সে। এই হেলথ কমপ্লেক্সে এতগুলো মেডিকেল অফিসার কোথেকে আসলো? খুব ভালো করে যদি জিজ্ঞেস করেন যে ভাই এই হেলথ কমপ্লেক্সে তো একটা আরএমও আছে, আপনি কি আরএমও? না, আমি আরএমও না। 2টা মেডিকেল অফিসার আউটডোর আছে, কারা আপনারা? 2জন। আর তো সব ভাই জুনিয়র কনসালটেন্টের পদ, আপনি কি কোনো জুনিয়র কনসালটেন্ট এগেনস্টে পোস্টেড? এরকম করে যদি আপনি জিজ্ঞাসা করেন তখন দেখবেন যে যতগুলো ইউনিয়ন আছে সব ইউনিয়নের ডাক্তার ওখানে এসে বসে থাকে। এখন আমার বক্তব্য যে 2টা, এখন এই যে 14,500 কমিউনিটি ক্লিনিক আমরা বানিয়েছি, তার মানে ইউনিয়নে আমার 3-4টে কমিউনিটি ক্লিনিক আছে। আমি যদি এই ডাক্তার তো উপজেলায় থাক, ওর তো থাকার জায়গা নেই, ডাক্তারদের তো মূল দাবি হচ্ছে আমার বসার জায়গা নেই। তুমি ভাই উপজেলায় থাকো, সপ্তাহে 2 দিন তুমি যে কমিউনিটি ক্লিনিকে রুগী দেখো। রুগীটা যদি আমি ইউনিয়নে হোল্ড করে ফেলতে পারি তাহলে উপজেলার উপর চাপ কমে যাবে। উপজেলাতে যদি আমি রুগী হোল্ড করতে পারি তাহলে ডিস্ট্রিক্টের উপর চাপ কমবে। কিন্তু মুশকিল হয়ে গেছে কি যে আমরা কোথাও হোল্ড করছি না। আমরা ইউনিয়নের ডাক্তার এনে উপজেলাতে বসাইছি, ডাক্তারের সাথে সাথে রুগীও এসে উপজেলাতে ভিড় করেছে, ঠিক আছে। আর আমাদের এখানে তো এই যে মুগদা হচ্ছে, আমি যে ক্লাসিক্যাল এক্সাম্পল দিতাম, যে মুগদা যেটা মেডিকেল কলেজ বলে এখন চলে, এইটা বানানো হয়েছিল কিন্তু জেনারেল হাসপাতাল কুর্মিটোলার মতো, এবং শেখ হাসিনাকে দিয়ে ফিতে কাটা হলো 500 বেডের হাসপাতাল, যখন বোধহয় কোনো পোস্টই ক্রিয়েট করা হয়নি। বাইরে থেকে সব ডেপুটেশনে নিয়ে আসা হলো, প্রধানমন্ত্রী উদ্বোধন করবে, ঢাকায় সবাই আসতে চায়, যেখান থেকে নিয়ে আসা হলো সেখানকার অবস্থাটা কি? ফলে এই জিনিসগুলো পুশ ব্যাক করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে গল্পের এক। আর সেকেন্ড যে জিনিসটা, যেটা হচ্ছে এটা হয়তো রুরাল এরিয়াতে না আরবান এরিয়াতে ঘটবে। আমরা সেকেন্ড আউটডোর খুলতে পারবো না কেন? যেটা সরকার মোটামুটি, মানে আমি 2-3 বছর ধরে চিল্লাপাল্লা করাতে সরকার মেনেছে। হয়তো খুব শীঘ্রই দেখবেন সমস্ত আরবানে যত ফ্যাসিলিটিগুলো, এই 2টোর পরে ধরেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিশাল আউটডোর বিল্ডিং বসে আছে। তো আমার মানুষের তো অভাব নেই, আমি মানুষ সেকেন্ড সেট পিপুল দিয়ে দিলাম, ওরা রাত্রে 8টা পর্যন্ত আউটডোর চালাবে। তাহলে হবে কি, এবং ওষুধ ফ্রি দেবো। তাহলে গার্মেন্টসে যে মেয়েটা ফেরত আসবে, ও তো আর ফার্মেসিতে যে দোকানে যেতে হবে না, ওখানে যে চিকিৎসা নেবে। কর্মজীবী যে মহিলা অথবা ছাত্ররা, তারা ওখান থেকে সেবাটা পাবে। তাহলে দেখবেন ভিড়টা আস্তে আস্তে কমবে। আমরা স্প্রেড করতে হবে, ঠিক আছে। তো ফলে আরবানে যদি আমরা সেকেন্ড শিফটটা সরকারিতে চালু করে ফেলতে পারি, যতগুলো প্রতিষ্ঠান আছে, সে সরওয়ার্দী হোক, কুর্মিটোলা হোক, আমার আউটডোর ডিসপেন্সারি হোক, আজিমপুর ম্যাটার্নিটি, মোহাম্মদ, সব জায়গাতে দেখবেন অনেকটাই পরিবর্তন আসবে কিন্তু। এবং এটা সম্ভব, কারণ আমাদের তো লোকের অভাব নেই, ডাক্তার নার্স সব তো আছে, ঠিক আছে। এবং টাকার অঙ্কে যদি দেখেন খুব বেশি টাকাও না কিন্তু এগুলা, ঠিক আছে। এটা করলে পরে আর ওই যে গ্রামের এখানে আমি পুশ ব্যাক করবো ইউনিয়নের ডাক্তার, ভাই তুমি 2 দিন বসো, তুমি আমার এখানে 4 দিন থাকো উপজেলায়, আর 2 দিন ওখানে যাও। রোড কমিউনিকেশন এত সুন্দর হয়ে গেছে যে যাইতে তো কোনো অসুবিধা হবে না। এখন মোটর সাইকেল সব কিছু হচ্ছে, একটু পরিবর্তন আনতে হবে সব জায়গার ব্যবস্থাপনাতে, এই আর কি। স্যার অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার করে আজকে যে বিষয়গুলো ছিল, আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনার সংগতি অসঙ্গতি একেবারে আমাদের সংকটগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এবং সমাধানেরও খুব বুদ্ধিভিত্তিক কিছু কথা, যৌক্তিক কিছু কথাবার্তা তুলে ধরেছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্যখাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।